করতে গেলে তের কপালে ভাঁজ পড়লো। বিকেলে ছোটখাটো পার্টির জন্য যে লাল শাড়িটা বের করেছে সেটার সাথে ব্লাউজ আনতে ভুলে গেছে। লাল শাড়ির লাল ব্লাউজটা তন্ন তন্ন করে খুঁজেও পেল না। এইদিকে রোজ, জিমিন আর জেনি স্নান শেষ করে শাড়ি পরেও রেডি। তে জিমিনের রুমে গিয়ে দেখলো 3 বোন সেখানে বিকেলের জন্য রেডি হতে বসেছে। বিকেলে একটা জমজমাট গ্রিল পার্টি নদীর তীরে হবে। বালুর উপর গ্রিল হবে মুরগি। সেখানে কাচের গুঁড়ি সাজিয়ে গোল করে বসার সিস্টেম, সঙ্গে থাকবে সাথে করে আনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আজকের পার্টিটা চমৎকার করার জন্য সবাইকে খুব সুন্দর করে সাজতে বলা হয়েছে। এইদিকে জিমিন সহ বাকি দুজন তের ব্লাউজ না আনার ঘটনা শুনে নিজেদের ব্যাগ খুলছে। শাড়ির সাথে পরার জন্য লাল ব্লাউজ তো নেই, উল্টে যেই ব্লাউজটা আছে সেটা শাড়ির সাথে যাবে না। রোজ নিজের ব্যাগ থেকে কালো ও লাল রং সংমিশ্রণে একটা ব্লাউজ বের করলো। সেই ব্লাউজের চেহারা দেখে তে মুখ ঘুরিয়ে ফেললো। রোজ ওকে সুন্দর করে বোঝালো ব্লাউজটা পরে একদম খারাপ লাগবে না। তে তবুও ওর কথা মানলো না। তের শাড়িটা লাল রঙের জামদানি শাড়ি, সেই শাড়িটার উপর কালো সুতোর সূক্ষ্ম কাজ করা। সেই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ কালো রঙের ছিল, যেটা সে ব্যাগে তুলতে ভুলে গেছে। রোজ যেই ব্লাউজটা দিয়েছে জিমিন সেটাই ওকে ধুমকে ধামকে পরার জন্য বলে দিয়েছে। এখানে নিশ্চয়ই অপরিচিত কেউ না, সবাই খুব কাছের মানুষ, তার চেয়ে বড় কথা এরা আত্মীয়। তে মুখ ফুলিয়ে ব্লাউজটা নিয়ে নিজের রুমে চলে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে ব্লাউজটা 2 হাতে চোখের সামনে মেলে ধরলো। লাল রঙের মখমলের ব্লাউজটা যদিও সুন্দর, কিন্তু এর পিঠের দিকে ফিতে সিস্টেম, ক্রস ক্রস করে 2 পাশের ফিতে বেঁধে ব্লাউজটা পরা লাগে। স্লিভগুলো কোনোই পর্যন্ত আসবে না। তে এই ব্লাউজটা পরবে কিনা এই নিয়ে মারাত্মক দ্বিধাগ্রস্তে ভুগতে লাগলো। 4:30টার দিকে আয়োজন শুরু হওয়ার কথা, অথচ ঘড়িতে 4টে বাজতে চলল। প্রায় 1.5 ঘন্টা ওই ব্লাউজটা নিয়ে বসে থাকতেই শেষমেশ ওটাকে পরার চিন্তা করলো। পাকা হাতে দ্রুততার সাথে শাড়ি পরে নিল তে। আয়নার সামনে দাঁড়িয়ে কুচিগুলো নিচের দিকে ঠিকঠাক করে নিল। দীর্ঘ কেশগুলো মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে পিঠে ছেড়ে দিল। মাথার ডান দিকে একটা সিঁথি তুলে 2 দিকে কানে গুঁজে রাখলো। এমন সময় দরজায় ঠকঠক করে কড়া নাড়লো। তে আয়নার দিক থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। আসার জন্য অনুমতি দিতেই জিমিন দরজা ঠেলে ভিতরে ঢুকলো, কিন্তু কিছু বলার জন্য যেই ঠোঁট নাড়াবে অমনি দরজা ধরে বিস্ময় চাহনিতে থমকে গেল জিমিন। হতভম্বের মতো তাকিয়ে থাকতেই জিমিন ধীর গতিতে রুমের ভিতরে ঢুকলো। তের সামনে এসে আশ্চর্য দৃষ্টিতে ওকে আপাত মস্তক দেখতে থাকলো। জিমিনের এমন কীর্তিকলাপ দেখে তে প্রচুর অস্বস্তি বোধ করেছিল। জিমিন মিনিটখানেক শুধু ওর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, মুখে কোনো কথাই বলল না। তে ওর অবস্থা দেখে নিজেই নীরবতা ভেঙে বলে উঠল, তুমি কি এভাবে তাকিয়ে থাকবে বুবু? আমার তো অস্বস্তি হচ্ছে। তের কথায় নিজের বিস্মিত ভাব একটু যেন কমলো, তবুও পুরোপুরি ভাবে গেল না। জিমিন কাছে এসে তের 2 কাঁধে 2টো হাত রাখলো। এরপর স্নেহ দৃষ্টিতে ওর মুখটার দিকে তাকিয়ে থাকতেই শান্ত সুরে বলে উঠল, তোকে যদি এই রূপে আম্মা আর ছোট মা দেখতো পাগলের মতো খুশি হয়ে যেত তে। জিমিনের এমন কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তে। নীরবতা আঁকড়ে ধরল ওকে। তেকে নিশ্চুপ দেখে জিমিন ওর কাঁধ থেকে হাত সরিয়ে ফেললো। মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে যেসব সাজগোজের সামগ্রী এনেছিল সব ড্রেসিং টেবিলের উপরে রাখলো। বেছে বেছে লাল রঙের লিপস্টিক পছন্দ করলো। কানের জন্য সোনালি টপ, 2 হাতে পরার জন্য লাল কাঁচের রেশমি চুড়ি, চোখের জন্য কালো কাজল। জিমিনের আনা জিনিস দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে যাইতে সাজার জন্য বারবার দ্বিমত পোষণ করে মুখ কোচকাতে থাকলো। কিন্তু জিমিনের বেপরোয়া জোড়াজুড়িতে তে বাধ্য হয়ে সাজে। জিমিন ওর সাজগোজ শেষ করে সঙ্গে নিয়ে যায়। এরপর নদীর তীরে যাওয়ার জন্য কটেজের বাইরে আসে। আশেপাশে কেউ নেই, সবাই ইতিমধ্যে নদীর তীরে চলে গেছে। খালি রিসর্টটা নীরবতার দখলে আচ্ছন্ন হয়ে আছে। জিমিনের পিছু পিছু তে যেতে থাকে। জিমিন পরনে কমলা রঙের তাঁতের শাড়ি, কমলা রঙের ব্লাউজ, চুলগুলো খোঁপায় গোজা, কানের ডান পাশে একটা সুন্দর গাঁদা ফুল। তে ওর পিছু পিছু কাঙ্ক্ষিত জায়গায় চলে এলো। সেখানে আসতেই দেখতে পেল নদীর কাছে বালুময় জায়গাটা বিকেলের আলোতে উজ্জ্বল হয়ে আছে। সকলের পরিকল্পনা মতে গাছের গুঁড়িগুলো গোল করে সাজানো আছে। মাঝখানে ক্যাম্প ফায়ার জ্বলছে। সেখান থেকে একটু দূরে
গ্রিল পার্টির আয়োজন করা হচ্ছে। আয়ুরাও আজ শাড়ি পরেছে। জিমিনদের দেখা দেখি ওদের কাছ থেকে 3টে শাড়ি নিয়ে আয়ু, আইরিন আর জিসু একসঙ্গে পড়েছে। শাড়ি পরানোর পুরো কাজটাই রোজ করে দিয়েছে। জেনিও অন্য দিনের মতো আজ মুখ ফুলিয়ে নেই। প্রাণবন্ত হাসিতে জনুদের সাথে গ্রিলের জিনিস আনা নেওয়া করছে। ছেলেদের পরনে ফর্মাল গেট আপ, শার্ট প্যান্ট পরার আইডিয়াটা সুগা সিলেক্ট করেছে। এর মধ্যেই আয়ু ঘোষণা দেয় পার্টির জন্য সবাই উপস্থিত হয়েছে। এখন পার্টি শুরু করতে কোনো বাধা নেই। সত্যি ঘোষণার 5 মিনিটের মধ্যে সবাই গাছের গুঁড়িতে বসে পড়ল। তে, আয়ু, জিহো একটা গুঁড়িতে বসলো। জিমিন, সুগা আর জিসু অপরটায়, রোজ, ইয়নু আর সুবিন অপরটায়। ঠিক এমন করে সবাই গুঁড়িগুলো দখল করে বসলো। এদিকে জাংকুক ম্যানেজারের সাথে টুকটাক কথা সারার জন্য রিসর্টে চলে গিয়েছিল। হাতে একটা কোকের ক্যান নিয়ে মোবাইলে কাজ করতে করতে নদীর তীরে ফিরছিল। আড্ডার আমেজ যতই বাড়ছে ততই শোরগোল ভেসে আসছে। জাংকুক সেই শোরগোলের সূত্র ধরেই ক্যানে চুমুক লাগিয়ে এগোতে থাকলো। ফোনের স্ক্রিনে গুরুত্বপূর্ণ কিছু মেল চেক করছিল। কিন্তু ঠিক ওই সময় সবার হাসি শুনে মুখ তুলে সামনে তাকালো। খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে পর পর চোখ নামিয়ে ফেললো। হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখার মতো হড়বড় করে ফের তাকালো জাংকুক। অমনি চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে রইল সেই দিকে। ক্যানের চুমুক দেওয়া তো দূরের কথা, হাঁটাও থামিয়ে ফেললো দেখে দেখে। ঝিমঝিম করে সমস্ত শরীরে যেন ঝড় বয়ে যাচ্ছে। উথাল পাথাল জলোচ্ছ্বাসের মতো তীব্র ঝাপটা বুকের ওপর আছড়ে পড়ছে। এ কি দেখলো চোখের সামনে? কাকে দেখলো এই মুহূর্তে? কে বসে আছে এমন সাজে? একে একে অনেকগুলো প্রশ্ন জাংকুকের সচল মস্তিষ্কে ঘুরঘুর করতে থাকলো। জাংকুক স্থির হয়ে তের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ আটটার মাঝখানে তের চোখ জাংকুকের দিকে পড়ল। দুজনের অবস্থা থমকে যাওয়া মুহূর্তের মতো আটকে গেল। তে এতক্ষণ যে অস্থিরতা কাটিয়ে উঠেছিল, হঠাৎ সেই অস্থিরকর অবস্থা আবারও তাকে জাঁকিয়ে ধরল। গলা শুকিয়ে জলের জন্য পিপাসিত হয়ে উঠল। জাংকুকের চাহনি, জাংকুকের লুক কোনোটাই সহজভাবে নেওয়ার মতো না। আজ লোকটা সেই প্রথম দিনের মতো নিজেকে রেডি করেছে। সেই কালো শার্ট দিয়ে বেশি বহুল শরীরটা ঢেকে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা সেদিনের মতো বেল্ট দিয়ে ইন করা। স্লিভও তুলে রেখেছে কোণের দিকে, শুধু পরিবর্তন এনেছে শার্টের বোতামের মধ্যে। উপরের দুটো কালো বোতাম তে তারাশ খুলে রেখেছে। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার উজ্জ্বল বুক। ক্যান ধরা হাতটায় ঘড়ি না থাকায় কেন জানি ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার হাতে নীল রগগুলো উজ্জ্বল চামড়ার উপর তাম্বিকতার মতো ফুলে আছে। গাল দুটো আজও ক্লিন সেভ করা। পশ্চিমে হেলে পড়া সূর্যটা যেই কমলাভ আলো দিচ্ছে, সেই আলোটা সম্পূর্ণ তের মুখটাই পড়ছে। মায়াকারা শান্ত চোখ দুটো কাজলের ছোঁয়ায় ফুটে উঠেছে। চোখ দুটো দিঘির সেই কালো জলের মতো গভীর লাগছে। সেই গভীরতায় ডুবে যেতে পারলে জীবন যেন ধন্য লাগবে, আরো ধন্য। কোমল আভায় ঠোঁট দুটো যেই রঙে ঢেকে আছে, সেই লাল টুকটুকে রংটা জাংকুককে ঘায়েল করার জন্য যথেষ্ট। জাংকুক ওই কাঁপা কাঁপা ঠোঁটের দৃশ্য দেখে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। মাথাটা নিচে নামিয়ে জোরে দুবার নিঃশ্বাস ছাড়লো। তুমুল অস্থিরতাকে কেন্দ্র করে যে জোড়ো অবস্থাটা ভিতরে ভিতরে চলছিল, সেটা একটুর জন্য শান্ত হলো। ক্যানের মুখে আর ঠোঁট ছোঁয়াতে পারলো না জাংকুক। ক্যানটা ওভাবেই নিয়ে এসে সুগার পাশে বসলো। সুবিন আর জিসু জাংকুকের চুপটি মুখটা দেখে মিটিমিটি হাসছিল। সেই হাসিটা তারা কাউকে বুঝতে দিল না। তের জড়তার জন্য আবার হাসি উড়িয়ে ভার মুখে বসে রইল। আগের মতো প্রাণখোলা হাসিতে যুক্ত হলো না। সুগার শেষ বিকেলের শান্ত পরিবেশে গান ধরার জন্য টস করলো, কিন্তু অপ্রকাশিতভাবে ফলাফল এলো তে। টসের চিরকুটে নিজের নাম দেখে প্রচন্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু আয়ুর তোষমদিতে আর উঠতে পারলো না। জাংকুক অনেকক্ষণ ধরে চুপচাপ থাকলেও সুগা এবার ফিস ফিস করে ওর কানের কাছে বলল, দোস্ত, আজকের দিনটা নষ্ট করিস না। পুরনো ফর্মটা আবারও ফলো কর। এটাই তোর মুখ্যম সুযোগ। কনফিউজ কর জাংকুক। তুই সোজাসুজি না বললেও সমস্যা নেই। দরকার পড়লে ফিল্মি স্টাইলে বল, তবুও বল দোস্ত, চুপ থাকিস না। সুগার ফিসফিসানিতে মুখ তুলে তাকালো জাংকুক। সুগার জাংকুকের দিকে দৃষ্টি রেখে আবারও ইশারায় তাকতে দিল। জাংকুক নীরব থেকে চোখের ইশারায়
গিটারটা পাস করতে বলল। সুগা একটা প্রাপ্তির হাসি দিয়ে ইয়নুর কোল থেকে গিটারটা নিয়ে জাংকুকের হাতে দিল। জাংকুক কালো গিটারটা কোলে রেখে সোনালি তালে আঙুল বসিয়ে টুং টাং করে শব্দ করলো। সেই ছোট শব্দের কৌতূহলে সবাই নিজেদের আড্ডা থামিয়ে জাংকুকের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকালো। জাংকুক তখন মাথা নিচু করে গিটারের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আজ বহু বছর পর গিটারের তারে আঙুল রেখেছে। আগের মতো সুর তুলতে পারবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তবুও সাহস করে আবারও গিটারের তারে টুং করে শব্দ তুলল। কিন্তু মনের ভিতর থেকে জোর আসছিল না একদমই। যেই আঙুল দিয়ে পিস্তল রাইফেলের ট্রিগার চাপে সেই আঙুল এখন গিটারের তারে। খুব অযোগ্য হয়ে উঠেছে। চর্চাহীন আঙুলগুলো আবারও সাহস দেখিয়ে তারের মাঝে চালাতে লাগলো। টুং টুং করে শব্দ তুলে একসময় আসল সুরটা ধরেই ফেললো। চোখ দুটো বন্ধ করে গলা খানিকটা ভিজিয়ে নিল। মৃদু কেশে ঠিক করলো শুষ্ক হয়ে আসা গলাটা। সবার মধ্যে প্রচন্ড উৎকণ্ঠা কাজ করছে জাংকুকের জন্য। জাংকুক আজ যে রূপ দেখাচ্ছে সেটা শুধু 3 বন্ধু সুগা, সুবিন আর ইয়নুই দেখেছে। বাকি ভাই বোনেরা দেখার সুযোগ পায়নি। নিরিবিলি পরিবেশটা গিটারের সুরে মূর্ছিত হলে জাংকুক আস্তে আস্তে গানের সুর তুলল। কাঙ্ক্ষিত গানটার শব্দ তালে একে একে পিয়ানো বেজে উঠল। পাশের নরম সুর চলতে থাকলো। মাউথ অর্গানের শব্দ তুলল সুবিন আর ইয়নু। সবাই বাধ্য হলো চোখ বন্ধ করে গানের মাঝে ডুবে যেতে। নিমেষেই আবদ্ধ হয়ে যায় গানের সুরে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানা, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গানের গলাটা সুরের জন্য থামলো। গিটারের আওয়াজের পাশাপাশি মাউথ অর্গানের নিপুণ সুরে জমে উঠল প্রকৃতি। সবার চোখ বন্ধ হলেও তে চোখ খুলে তাকালো। আগুনের হলুদ বর্ণের আলোতে জাংকুকের দিকে দৃষ্টি থামালো। জাংকুক গিটার চালানো অবস্থায় ওর দিকে যে তাকিয়ে থাকবে সেটা চিন্তা করতে পারেনি তে। জাংকুক ওর দিকে তাকিয়ে আবারও নিজের গলা মিলিয়ে গাইতে থাকলো। গানের লাইনগুলো যেন থেকে কাছে আসার জন্য ব্যক্ত করছিল। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। জাংকুক চোখ বন্ধ রাখা অবস্থায় গানের শেষ লাইনটা উচ্চারণ করলো। গানের শেষে সুরের তালটা ফিনিশিং দিতেই চোখ খুলে যেই ওর দিকে তাকালো, তে সম্পূর্ণ বিমোহিত দৃষ্টিতে স্বীকারোক্তি সূচক হাসি দিল। সেই হাসির দিকে তাকিয়ে আবারও স্থান জ্ঞান সব ভুলে গেল জাংকুক। গিটারের তারে ভুলবশত জোরে আঙুল চালাতেই আচমকা আঙুল কেটে ফেললো। অস্ফুট শব্দে ছোট একটা আর্তনাদ করে উঠলে সবাই চমকে গিয়ে চোখ খুলে তাকালো। বাজনা আকস্মিকভাবেই থেমে গেল। জাংকুকের কাটা আঙুলের কাটা স্থানের দিকে তাকিয়ে দেখলো সেখান থেকে টপটপ করে রক্ত ঝরছে। রক্তে হাত লাল হয়ে যাচ্ছে। সবাই চিন্তায় ব্যাকুল হয়ে উঠলে জাংকুক সবাইকে শান্ত হতে বলে। কেউ ওর কথা শোনে না। বাধ্য হয়ে সবাইকে সাংঘাতিক ধমক দেয় জাংকুক। ওর ধমকে সবাই চুপ হয়ে গেলেও শুধু ইয়নু রিসোর্টের দিকে চলে গেল। বাকিরা আগের জায়গায় বসে থাকলে জাংকুক ওদের গ্রিল প্রস্তুত করার জন্য কাজে লাগতে বলল। এদিকে কাটা আঙুলটা অন্য হাতে শক্ত করে চেপে আছে জাংকুক। হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকালে আর ছোট্ট মানুষটার মুখের হাসি দেখতে পেল না জাংকুক।
সে এখন বিষণ্ণ মুখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যদি জিমিনরা না থাকতো তাহলে জাংকুক ঠিকই ওর কাছে গিয়ে বলতো, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। জাংকুক ওর দিকে ইশারায় কিছু বলবে ভেবেছিল, কিন্তু তার আগেই তে সেখান থেকে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলল, আমার প্রচুর মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাতে যাই। আপনারা সবাই এখানে মজা করুন, দয়া করে আমার জন্য এই আনন্দের পরিবেশটা নষ্ট করবেন না। আমি তো এমনিতেই এসব পছন্দ করি না, তাই একটু বিশ্রাম নিতে চাইছি। আমি যাই তাহলে। তের কথায় জাংকুক কিছু বলার আগেই আয়ু চট করে বলে উঠল, যদি খুব ব্যথা করে তাহলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে, জেগে থেকো না। আমাদের আসতে হয়তো দেরি হতে পারে, যদি কিছুর প্রয়োজন হয় আমাদের কাছে ওয়েটার পাঠিয়ে দিও। তে সাই জানিয়ে চুপচাপ চলে গেল। পিঠের উপর আঁচল টেনে রিসর্টের নিয়ন বাতির রাস্তা দিয়ে রিসর্টের ভিতরে ঢুকলো। কারেন্টের লাইন ঠিক করা হয়েছে, তাই রিসর্ট এখন কালকের মতো অন্ধকার না। তে কটেজের সিঁড়িতে পা ফেলে ভিতরে ঢুকলে মনটা খচখচ করে উঠল। একটু দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে বারবার সবখানে দেখতে লাগলো। কেন জানি মনে হচ্ছে ওকে কেউ আড়ি পেতে দেখছে। তে বিষয়টাকে পাত্তা না দিলেও মন কেমন খটখট করছে। গত রাতে রুমের বাইরে জুতোর যেই ছাপ দেখেছিল সেটা নিয়েও সন্দেহ জেগেছে। ছাপটা কি আদৌ জাংকুকের? জাংকুক যদি হয়েই থাকে তাহলে রুমের বাইরে কি করতে আসবে? এসব চিন্তায় মশগুল হয়ে তে অন্ধকার রুমে লাইট জ্বালালো। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল বিভৎস রুমের অবস্থা। বিকেলের দিকে পুরো রুম গোছানো অবস্থায় ছিল। সেই রুম এখন লণ্ডভণ্ড অবস্থায় আছে। বিছানার চাদর উল্টে ফ্লোরে ফেলে দিয়েছে, বালিশগুলো পড়ে আছে নানান দিকে। টেবিলের উপর উপন্যাসের বইগুলো এলোমেলো করে রাখা হয়েছে, কিছু বই ফ্লোরেও পড়ে আছে। তে রুমের এমন ভয়াবহ অবস্থা দেখে চরম বিস্ময়ে থ বনে গেল। বিস্ময়ে আঁখি দুটো বড় বড় হয়ে উঠল। হঠাৎ থপথপ করে পায়ের আওয়াজ পেল। মৃদু থেকে তীব্র হচ্ছে এগিয়ে আসার আওয়াজটা। তে ভয়ে মুখ বুজে রইলে হঠাৎ চারধার ঘুটঘুটে অন্ধকার করে কারেন্ট চলে গেল। অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল রুমের ভিতরটা। তে ভয়ের চোটে বুবু বলে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ সেই ডাকের সাড়া দিল না। তে রুম থেকে বেরোনোর জন্য দ্রুত পিছু ফিরে তাকালে ক্যাচ করে আপনি দরজা বন্ধ হয়ে গেল। বাইরের আলোটুকুও আর থাকলো না। নিকষা কালো বিভৎস অন্ধকারে তে কিছু দেখতে না পেয়ে বন্ধ দরজা খুলতে গেল, কিন্তু ছিটকিনির কাছে আর যেতে পারলো না। ছিটকিনির কাছে হাত পৌঁছানোর পূর্বেই আঁচলটা পিছন থেকে শক্ত করে টান অনুভব করলো। তে চেষ্টা করেও ছিটকিনি খুলতে পারলো না, উল্টে আঁচলের টান খেয়ে পিছন দিকে পিছুতে লাগলো। ভয়ে ভয়ে যেন শ্বাসনালী রোধ হওয়ার উপক্রম। এইদিকে আতঙ্কের জন্য কণ্ঠনালী জীর্ণ হয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছিল, তবু সেই আওয়াজ বাইরে গেলেও শোনার কেউ ছিল না। ওদিকে সুগা হঠাৎ লক্ষ্য করলো টমেটো সসের বোতল শেষ হয়ে গেছে, অথচ এদিকে প্রচুর সস লাগবে। সুগা অবশিষ্ট সসগুলো বলে ঢালতেই জোর করে বলল, গাইজ, আমার এদিকে টমেটো সস শর্ট, কেউ আমার রুমে গিয়ে সসের বোতলটা একটু এনে দে তো। সুগার কথাটা তীব্র সাউন্ড বক্সের জন্য কারোর কানে গেল না। এইদিকে জাংকুক চুপচাপ কুড়ির উপর ব্যান্ডেজ লাগাতে বসেছে। তেজে উদাস হয়ে চলে গেল, ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কি যেন ভেবে রিসর্টে যাওয়ার রাস্তায় চোখ গেল। সাথে সাথে কপালে অনেকগুলো ভাঁজ পড়ে চিন্তিত হয়ে উঠল। এই রাস্তা এমন অন্ধকার কেন? মানেটা কি? কারেন্ট কি চলে গেছে, নাকি রিসর্টের লাইনে কোনো সমস্যা হয়েছে? জাংকুক চিন্তার রোশানলে ফেঁসে যেতেই চট করে গুড়ি থেকে উঠল। সুগার সমানে সসের জন্য চিৎকার করেই যাচ্ছে, মিউজিকের জন্য তাকেও শুনছে না। সুগার শেষমেশ বাধ্য হয়ে জাংকুকের কাছে গিয়ে দাঁড়ালো। ওর কানের কাছে সস আনার জন্য কথাটা বলতেই জাংকুক তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। জাংকুক সসের জন্য চলে গেল। সুগা ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকলো। রিসর্টে যাওয়ার জন্য যে মন আকুপাকু করছে সেটা সুগা বুঝতে পেরে গেছে। জাংকুক পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। অন্ধকার রাস্তায় আলো ফেলে রিসর্টের গেট দিয়ে ঢুকলো। ভিতরের অবস্থা দেখে মনে মনে যা ভেবেছিল সেটাই হয়ে গেল। কোথাও কোনো আলো নেই, তার উপর অন্ধকার হয়ে আছে। জাংকুকের মনে শুধু একটাই চিন্তা, তে যেন সুস্থ সমেত থাকে। মনে মনে কু ডাকার মানে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। মোবাইলের আলোয় রাস্তা ধরে মাঠের কাছে আসতেই বুকটা ধকধক করে উঠল। জাংকুক একবার দুবার বারবার যেই আওয়াজ শুনল সেগুলো একটাও চিনতে দেরি হলো না। অন্ধকার চিরে তে বলে চিৎকার করে উঠল জাংকুক। দ্রুততার সাথে দৌড় লাগিয়ে অমনি
তার রুমের দিকে ছুটলো। কটেজের ভিতরে ঢুকে বদ্ধ দরজায় জোরে ধাক্কা মারলো, কিন্তু ভিতর থেকে সেটা আটকানো দেখলো। এদিকে তের কান্না অনবরত ভেসেই আসছে রুমের ভিতর থেকে। অমন আওয়াজে জাংকুক স্বাভাবিক স্থিতিতে থাকতে পারল না। সাথে সাথে লাথি দিল ওই বন্ধ দরজায়। শরীরের সমস্ত জোর দিয়ে সজোরে ধাক্কা মারলে তরাম করে দরজাটা খুলে গেল। চোখের সামনে কান্নার হিড়িকে হিঁচকি তুলতে থাকাতে ঠোঁট উল্টে কাঁদছে। আঁচলটা বেগমের শক্ত হাতের মুঠোতে 80% এসে গেছে। তে সেই আঁচলটুকু আটকানোর জন্য 2 হাতে খামচে আছে। কান্নায় চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। জাংকুক স্থির হয়ে নির্বাকভাবে তের দিকে তাকিয়েছিল। বুক ভর্তি লম্বা লম্বা কয়েকটা শ্বাস প্রশ্বাস ফেলল। বেগম জাংকুকের মুখের অবস্থা দেখে অজান্তেই মুঠো ঢিলা করে আঁচলটা ছেড়ে দিল। হাতের মুঠো থেকে আঁচলটা সরে যেতেই তে নিজের খামচানো হাতটা স্বাভাবিক করে ফেলল, কিন্তু হেঁচকি তোলা কমল না ওর। জাংকুকের কপালের রগ দুটো যেভাবে ফুলে উঠেছে তাতে বেগমের বুঝতে বাকি রইল না এখন রণতাণ্ডবলীলা ঘটতে যাচ্ছে। বেগম গলা উঁচিয়ে বড় একটা ঢোক গিলল। এদিকে জাংকুক দরজা ছেড়ে ধীর পায়ে রুমের ভিতরে ঢুকছিল। বেগমের দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরের দিকে হাত নামালো। বেগম আবার একটা ঢোক গিলে দেখলো জাংকুক বেল্ট খুলছে। কোমর থেকে বেল্টটা খুলে বাম হাতে খুব কায়দা করে পেঁচাচ্ছে। বেগম পা পিছিয়ে পিছন দিকে চলে গেল, কিন্তু জাংকুক ওকে এক চুলো ছাড় দিল না। বাম হাতে বেল্টটা সম্পূর্ণ পেঁচিয়ে ডান হাতের আঙুলগুলো কটকট করে ফুটিয়ে নিল। বেগমের একদম কাছাকাছি যেতেই রুম কাঁপিয়ে হুলুস্থুলু চিৎকার শুরু করলো। তের চেয়েও 1000 গুণ তীব্রতায় চেল্লাতে শুরু করলো বেগম। জাংকুকের হাতে প্রতিটা বেল্টাঘাত খেয়ে কাটা মুরগির মতো ফ্লোরে কড়াকড়ি খেতে লাগলো সে। তে সেই হাহাকার দৃশ্য দেখে চোখ খিচ মেরে কানে হাত চাপা দিয়ে কাঁদছিল। জাংকুক এখন তের চেয়েও বেগমের আহাজারি শোনার জন্য মরিয়া হয়ে আছে। সেদিন ওকে শুধরানোর জন্য একটা সুযোগ না দিলে আজ এরকম একটা দিন দেখতে হতো না। তের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, চোখ দেওয়ার সাহসও করতে পারতো না। পেটাতে পেটাতে জাংকুক হয়রান হয়ে গেলেও বেলটা বাম হাত থেকে ডান হাতে চালনা দিয়ে আবারও পেটাতে লাগলো। এদিকে সুগার সসের জন্য অপেক্ষা করতে করতে কাহিল হয়ে উঠল। নিরুপায় হয়ে নিজেই সস নেওয়ার জন্য পা বাড়ালো। তখন সুবিন এসে প্রফুল্ল সুরে বলল, কি রে মামু, ওদের রোম্যান্স দেখার জন্য যাও কেন? লজ্জা করে না? ওরা একা আছে, একা থাকতে দে। ইয়োনোর কথা শুনে সুগা ভুরু কুচকে রাগে সুরে তেজ দেখে বলে উঠল, সসের বোতল যে সবগুলো আনার দরকার ছিল সেই খেয়াল নেই তোমার? আমি কি এখন সস আমদানি দেব? আরে মামা রিল্যাক্স, চল বোতল আনি, চিন্তা করিস না, আসল জায়গায় তাকামুই না। সুগা এ কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলল না, কিন্তু সুবিনের সঙ্গে সস আনার জন্য রিসর্টে ঢুকলো। তখনই রিসর্টের মধ্যে থেকে যে চিৎকার শুনলো, দুজনেই হকচকিয়ে নিজেদের দিকে তাকালো। সুবিন একটা ঢুক গিলতেই সুগা ওকে রেখে এক দৌড় দিল। সুবিনও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে জাংকুকের কীর্তিকলাপ দেখলে তাড়াতাড়ি দুজনে ওকে বহু কষ্টে থামালো। জাংকুককে পিছন থেকে জাপটে ধরলো সুবিন, আর হাত থেকে বেলটা নিয়ে নিল সুগা। সুগা আর সুবিন অনেক চেষ্টায় পরিস্থিতি ঠান্ডা করে সবাইকে ডেকে আনলো। বেগমকে কঠিন অবস্থায় নেওয়ার জন্য জাংকুককে বুঝিয়ে বলল। জাংকুক কিছু সময় পর শান্ত হলে সবার আগে ম্যানেজার এবং 3 সাঙ্গ পাঙ্গদের ধরলো। এই বেগম এখানে কিভাবে এলো সেটা সব বিস্তারে ব্যাখ্যা দিতে বলল। এদিকে জিমিন এসে পায়ের জুতো খুলে 2 গালে ঠাস ঠাস করে মারলো। মার খাওয়ার পর বেগম ফ্লোরে গোঙানি দিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু সম্পূর্ণরূপে চেতনা হারালো না। তের অবস্থা কাঁদতে কাঁদতে খুব নাজেহাল হয়ে গেলে জাংকুক জিমিনদের ওকে সামলানোর জন্য বলল। নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে বেগমের পাশাপাশি ম্যানেজারেরও একটা ব্যবস্থা করলো। হোটেল ম্যানেজারকে ওয়েটারের সামনে পর পর 2 কড়া থাপ্পড় মারলো, কিন্তু ম্যানেজার উল্টে টাকার গরম দেখালে জাংকুক লোকটার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে দুম করে ডান চোয়াল বরাবর একটা ঘুষি মারলো। ম্যানেজার পিছনে ছিটকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকলে সুবিন দ্রুত এসে জাংকুককে বাধা দিয়ে বলল, এখানে কিছু করিস না বস, এখানে আমরা একা না, জিমিনরাও আছে, ওরা জানতে পারলে ভয় পেতে পারে, আপাতত একটু ঠান্ডা হ। কথাটার মাঝখানে হাঁপাতে হাঁপাতে এলো জিমিন। হাঁপানোর সুরে যতই তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ির সাথে বলল, তে রোজের রুমের দরজা আটকে দিয়েছে, কারোর কোনো কথা শুনছে না, সবাই ওকে দরজা খোলার জন্য অনুনয় করছে, কিন্তু কাজ হচ্ছে না। জাংকুক ম্যানেজারের ব্যাপারটা সুগার হাতে দিয়ে নিজে
তের পরিস্থিতি দেখতে গেল। ম্যানেজারের সাঙ্গ পাঙ্গ থেকে এক্সট্রা চাবি নিয়ে গেল। এই বোগম নামক আগাছার বাচ্চাকে কুটি কুটি করতে না পারলে চাঙ্কুকের শান্তি হচ্ছে না। চাঙ্কুক দরজার বাইরে থেকে সবাইকে সরিয়ে চাবি ঘুরিয়ে নব খুলল। সবাইকে নিজ নিজ রুমে পাঠানোর জন্য আয়ুর হাতটা চাপ দিয়ে ইশারায় বোঝালো। অমনি আয়ু সবাইকে ঠান্ডা হওয়ার জন্য কটেজ থেকে বেরিয়ে যেতে বলল। এদিকে চাঙ্কুক ভিতরে ঢোকার আগে দুবার নক করলো। তে, আমি রুমে আসতে পারি? এখানে বোগম নেই। আমি বোগমকে জায়গা মতো পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। তে, তুমি কি শুনতে পাচ্ছ? ভিতর থেকে কান্নার শব্দ ছাড়া আর কোনো শব্দ এলো না। চাঙ্কুক বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। রিসর্ট এখন আলোকিত হয়ে গেলেও তে ইচ্ছে করে রুমের লাইটটা নিভিয়ে রেখেছে। চাঙ্কুক দরজা ঠেলে তের কাছে আসছে। খোলা জানালা দিয়ে যতটুকু নিয়ন বাতির আলো আসছে তাতে তের অবস্থা ভালোই বোঝা যাচ্ছে। তে ফ্লোরে বসে বিছানায় মুখ লুকিয়ে কাঁদছে। পিঠটা দরজার দিকে থাকায় চাঙ্কুক ওর পিছনের দিকটাই দেখতে পাচ্ছে। চাঙ্কুক ধীরে ধীরে ওর কাছে এসে ফ্লোরে বসে পড়ে। তের দিকে তাকিয়ে চাঙ্কুক ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো। নিচু স্বরে বলে উঠল, তে, ওকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। তুমি প্লিজ শান্ত হও। তে আবারও কোনো জবাব দিল না। চাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, শয়তানটা কোথায় ব্যথা দিয়েছে তে? চাঙ্কুক প্রশ্নটা ছুড়ে প্রচণ্ড হতবিহ্বল অনুভব করছিল। নিরাপত্তার জন্য যেই প্রতিজ্ঞা সে গঙ্গের কাছে করেছিল সেই প্রতিজ্ঞা প্রায় ভেঙে গেল। চাঙ্কুক অপরাধী মুখে মাথা নিচু করে বসে থাকলে হঠাৎ তে বিছানা থেকে মুখ তুলে পিঠের পিছন থেকে চুল সরিয়ে দিল। সবগুলো চুল বামে টেনে আনতেই পিঠের থেকে কেশ রাশি সরে গেল। চাঙ্কুক তখনই দেখতে পেল পিঠের দিকে দুটো ফিতা গেঁড়ো খুলে এসেছে। ফর্সা পিঠটার কয়েকটা জায়গা নখের দাগ লেগেছে। চাঙ্কুক কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। এতটাই অসহায়, এতটাই ধিক্কার আগে কখনো নিজের উপর আসেনি। আজ যতটা নিজের উপর হচ্ছে। চাঙ্কুক নিজেকে সামলানোর জন্য কয়েকবার শ্বাস নিয়ে তের পিঠের দিকে এগিয়ে আসে। কান্নার জন্য এখনো পিঠটা ক্রমাগত কেঁপে উঠছে ওর। চাঙ্কুক ওর হাত দুটো ফিতা বাঁধার জন্য এগিয়ে দিল। আলগা হয়ে আসা ফিতা দুটো আগের মতো বেঁধে দিতেই ওর কাঁধ ধরে নিজের দিকে মুখটা ঘোরালো। তের কান্নারত মুখটা দেখার জন্য চাঙ্কুক থুতনি তুলে ওর মুখটা উপরে তুলল। গালে দুটো হাত রেখে মুখ কিছুটা কাছে নিয়ে বলল, আমার জবাবটা দাও তে। আমার হাতে বেশি সময় নেই। তোমার একটা উত্তরের জন্য আমার সব কিছু থেমে আছে। আমাকে প্রচুর সাফার করাচ্ছ তুমি। আমি কিভাবে শক্ত হয়ে আছি তোমার সে সম্বন্ধে কোনো ধারণাও নেই। তের টলো টলো চোখ দুটো থেকে থেমে থেমে জল গড়াচ্ছে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাবভঙ্গি তার মধ্যে দেখা যাচ্ছে না। চাঙ্কুক আবার তাড়না দিয়ে তেকে জোর দেখে বলল, আজকেও যদি চুপ থাকো আমাকে আর কোনোদিনও খুঁজে পাবে না মিস কিম দেওয়াং। যদি এটাই ভাবো আমি পাগল প্রেমিকের মতো তোমার পিছনে ঘুরঘুর করতে করতে চলে আসবো, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে ভুল ধারণা। আমি কোনোদিনও পিছু ছাড়া অতীতের দিকে তাকানোর মতো মানুষ না। আমি শুধু এটুকু জানতে চাই, আমি কি চলে যাব? 2 মিনিটের ভিতরে জবাব দেবে। আর যদি সময় নষ্ট করার ধান্দা করো তাহলে মাথায় এটা ঢুকিয়ে নাও, আমি আবেগের বেলায় আবেগ আর কাজের বেলায় কাজের কথা শুনতে পছন্দ করি। আবেগের জায়গায় যদি কাজ দেখি, আই হ্যাভ নাথিং টু সে। সোজা এখান থেকে চলে যাব। চাঙ্কুক নিজের কথাগুলো শেষ করে অপেক্ষার প্রহর ঘুমতে থাকলো। এদিকে তির করে সময় চলে গেলেও তে কোনো কথার উত্তর দিল না। তের চুপটি দেখে চাঙ্কুক ব্যর্থ চেষ্টায় ব্যথিত হচ্ছিল প্রচুর। তের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ওর গাল থেকে হাত দুটো আলগা করে সরিয়ে দিল। চাঙ্কুক মনে মনে সময় হিসেব গুনতেই 2 মিনিট যখন শেষের দিকে পৌঁছে যাচ্ছিল তখন মনের উপর পাথর চাপা দিয়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। এদিকে তে জড়তার জন্য মুখ ফুটে কিছু বলতে পারছিল না। এই লোকটা কেন চোখের চাহনি দেখে বুঝতে চাইছে না। চাঙ্কুক যখন শেষ 10 সেকেন্ডে ধীরে ধীরে হাত নামিয়ে নিচ্ছিল তখন তে পাগলের মতো ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, না না, যাবেন না, যাবেন না আপনি। উন্মাদের মতো কথাগুলো বলতে বলতে তে চাঙ্কুকের হাত দুটো গাল থেকে সরিয়ে নিল। এরপর 2 হাতের মাঝে শক্ত করে ধরলো। এরপর মাথা নিচু করে কেঁদে দিয়ে আবারও বলে উঠল, যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনার জায়গা কেউ নিতে পারে না, অন্য কেউ আসতে পারবে না। আপনি যাবেন না প্লিজ।